তিন ভুবনের পারে বইটির ষষ্ঠ পর্ব আজ। ঝাঁকি দর্শন মস্কো নগরী 1982। দুটো দিনও নয়, তার মধ্যে আর কি বা দেখতে পাবো। তবুও ঝাঁকি দর্শন হলেও দর্শন তো। লন্ডন থেকে 2টি দিনের স্টপ ওভারের জন্য টিকিট কেটেছি। এসে দেখা গেল সেটা 2 দিন ঠিক নয়। এক সন্ধ্যায় এসে পৌঁছচ্ছি, পরের রাত্রেই তল্পি গুটিয়ে হাওয়া। রাত 12টার কমিনিট পরে উঠছে হাওয়াই জাহাজ, তবে ইংরেজি মতে তারিখ পড়ছে পরের দিনের। দেখাশুনো যা কিছু সবই আসলে 30 ঘন্টার মামলা। প্রথমেই প্রভূত অকারণ ঝামেলা হলো পাসপোর্ট আর কাস্টমসে। যদিও আমার ভিসা আছে এবং নিষিদ্ধ কোনো বস্তুই সঙ্গে নেই। জগতের যত সন্দেহ বাতিগ্রস্ত মানসিক রুগীদের ধরে এনে ইমিগ্রেশনের চাকরিতে বসিয়ে দেওয়া সব সরকারেরই রেওয়াজ, তবে এদেশে সেটার বাড়াবাড়ি দেখা গেল। শেষ পর্যন্ত মনে হতে লাগলো কেন যে মরতে এলুম। দূর দূর, না এলেই হতো। নাই বা দেখা হতো টলস্টয়, চেখভ, গোর্কির শহর। আমায় তো কেউ মাথার দিব্যি দেয়নি দেখবার জন্য। এমন করবে জানলে কে আসতো। ঘণ্টা 2 বাদে যখন বেরুলুম, বিধ্বস্ত মনে ক্লান্ত শরীরে, তখন দেখি দুয়ারে প্রস্তুত গাড়ি। সারথি হাসি মুখে আমার বাক্স প্যাটরা ট্যাক্সিতে তুলে নিয়ে আমায় শুদ্ধ তুলে নিয়ে ছুটলেন শহরে। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলুম। মাঝে মাঝে ঘুম ভেঙে দেখছি চারদিকে গাছপালা। আকাশপথে মস্কো পার হয়েছি যতবার, নিচে আশ্চর্য ঘন সবুজ গাছগাছালি দেখে অবাক হয়েছি বটে। শহরের মধ্যে এতটা সবুজ বড় একটা দেখা যায় না। মস্কোর নামই গ্রিন সিটি। পলিউশন এখানে আশ্চর্য রকম কম। যে হোটেলে উঠলুম এসে, সেটা আগে জারদের প্রাসাদ ছিল। বিপ্লবের পরে হোটেল হয়েছে। বলশয় থিয়েটারের পাশেই। একটু ওপাশে তাকালেই দেখা যাচ্ছে ক্রেমলিন। লেনিন মৌজোলিয়ামও ওই দিকেই। লেনিন মিউজিয়াম খুবই কাছে, রেড স্কোয়ারের পাশে। সেও এখানেই। খুব সুবিধাজনক জায়গায় আছি। এই হোটেলে 50 বছরেরও বেশি আগে রবীন্দ্রনাথ ঠাকুর এসে উঠেছিলেন। অবশ্য হোটেলে তার কোনো স্মৃতি ধরে রাখা নেই, বা তার থাকার কোনো খোঁজ খবরও নেই। একটা স্মৃতিফলক তো থাকবে। বিশাল প্রাসাদ, মানুষও অনেক, 350 ঘর। তবে নতুন হোটেল রুমকিতে নাকি 6000 অতিথি থাকতে পারেন শুনেছি। সে তুলনায় পুরনো প্রাসাদ, হোটেল, মেট্রোপোল তো তুচ্ছ, ধর্মশালা মাত্র। নামেই 30 ঘন্টা। ঘোরাঘুরির জন্য আসলে হাতের সময় খুবই অল্প, ঠিক 12 ঘন্টা। সকাল 9টা থেকে রাত্রি 9টা। তার মধ্যে দেখে নিতে হবে যতটা সম্ভব। দেশ দেখার আমার যা প্রিয় পন্থা, অর্থাৎ গিমিসলা সবুজ গাইড বইটি কিনে নিয়ে আপন মনে পথে পথে ঘোরা, সেটা সম্ভব নয়। অতএব অনিচ্ছা এবং অরুচি সত্ত্বেও কয়েকটি ট্র্যাডিশনাল উপায় গ্রহণ করা ভিন্ন পথ নেই। একদিকে আছে ন্যাশনাল লাইব্রেরিতে দুপুরের পর দুপুর, আর অন্যদিকে এল মুখার্জির নোট বই। আপাতত আমার আর এল মুখার্জি ছাড়া গতি নেই। অতএব ধরে ফেলি একটা ট্যুরিস্ট বাসে সাইট সিইং ট্যুর। দেখতলে মস্কো নগরী। সকালটা যাক, এই ব্যাপার। যত হালকা আখি পল্লবগ্রাহী হোক, তবু একটা চাক্ষুষ চেনাশোনা তো হবে শহরটার সঙ্গে, একটা দেখা সাক্ষাৎ। দুপুরটা থাক আত্মিক যোগাযোগের জন্য, তখন ঘুরবো জাদুঘরে। অর্থাৎ সকালটা হবে ব্রড বেড স্টাডি। এত মোটে একটাই শহর। হতাম যদি মার্কিন ট্যুরিস্ট, 12 ঘন্টায় অন্তত পক্ষে 2খানা তো শহর মেরেই দিতাম। কোনো কালে ভালোবাসি না এমন গাইডেড সাইট সিইং ট্যুর। শহরটার জল, বাতাস, মাটি, ঘাসের গন্ধ, স্পর্শ কিছুই পাওয়া যায় না তাতে। না হয় কোনো মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, আলাপ পরিচয়, না ঘটে কোনো জীবনভিত্তিক অভিজ্ঞতা। এইসব বাস এক একটা দ্বীপের মতো শূন্যে সময়হীন 3 ঘন্টা ভেসে থাকে। তাতে ভর্তি থাকে ভিনদেশী লোক, যারা সবাই যার যার নিজের দেশে দায়িত্ববান, বুদ্ধিমান। কেউ দুধে উকিল, কেউ বড় ডাক্তার, কেউ কারখানার মালিক, কেউ ট্রেড ইউনিয়নের নেতা, কেউ 7 ছেলের বাবা,
কেউ 19টা বই লিখেছে, কিন্তু এই বাসে উঠে বাকপটু গাইডটার হাতের তেলোয় প্রত্যেকেই তারা সুতোয় বাঁধা পুতুল, অসহায়, হাবাগোবা, না জানে ভাষা, না সংস্কৃতি, না আদব কায়দা, না রাস্তাঘাট। সকলকেই নার্সারি কিন্ডারগার্টেনের ছেলেমেয়ের মতো বা হাফ উইটের মতো মনে করে অনেক ওপর চালাকি করে গাইড। কোনো জটিল গভীর প্রশ্ন করলে কিন্তু উত্তর পাবে না। গাইড যা জানে তুমিও কেবল সেইটুকুই জানতে অধিকারী। অনেক সময় ভুল ভালো বলে দেয়, অনেক সময় আবার সর্বজন বিদিত বিষয়টাও গাইড জানে না। ছেলেবেলা থেকে বাবা মার সঙ্গে ঘুরে বেরিয়ে আমার এই জ্ঞান হয়েছে। এখন স্বাধীন ব্যক্তি হয়েছি, আর ও পাল্লায় চট করে পড়ি না। যেমন ওস্তাদ তীর্থযাত্রী পান্ডার খপ্পরে পড়ে না, ওস্তাদ ভ্রমণকারীও সাইট সিইং ট্যুরের ফাঁদে পা দেয় না। অবশ্য এক্সেপশন আছেই। মাঝে মাঝে রিসার্চ ছাত্রছাত্রীরা গাইডের কাজ করেন। অনেক সময় প্রফেশনাল ট্যুরিস্ট গাইড রিসার্চ ছাত্র না হয়েও অসামান্য জ্ঞানী হন, তাও দেখেছি। আমাদের ঝরঝরে ইংরেজি ভাষী গোলাপি সিল্ক আর সাদা লেসের ফ্রক পরা গাইডটি কেবল চুল ঠিক করছিলেন। চুলটি 2 হাতের আঙুল দিয়ে টেনে এনে কানের দুপাশে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে সাজাচ্ছিলেন। পুরো 3 ঘন্টায় তিনি খুব মন দিয়ে এটে করলেন। সঙ্গে অবশ্য মুখের বিরাম ছিল না। ট্যুর যখন শেষ হয়ে গেল তার চুল তখনও হায় ঠিক মতো বসল না। এর চেয়ে শুয়োরের ন্যাজ টানলেও সোজা হয়ে যেত এতক্ষণে। উনি বললেন, রুশরা খুব বই পড়ে। আমাদের অর্থাৎ রুশদের জাতীয় হবি হচ্ছে বই পড়া। সর্বত্র বাসে, মাঠে, পার্কের বেঞ্চিতে আপনারা দেখবেন রুশরা বই পড়ছেন। রুশ দেশ থেকে যে পরিমাণে অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয় তাতে আমারও ধারণা ছিল রুশরা নিশ্চয়ই ভয়ানক রেটে বই পড়েন। মস্কো নগরীর যাবতীয় রুশ বাসিন্দে কিন্তু অতি ব্যস্ত ছিলেন সেই দিনটিতে। অন্তত সেদিন একজনকেও দেখিনি বসে বসে বই পড়তে। অবশ্য মেট্রোতে চড়া হয়নি। শুনেছি সেখানেও চলমান লোকে খুব বই পড়ে। আমার মেট্রোতে না চড়াটা বিশেষ একটা ক্ষতি হয়েছে। শায়লার মতে, মাটির নিচের প্রাসাদগুলি না দেখেই মস্কো ছেড়ে যাওয়া, যেন আধখানা মস্কোই না দেখে চলে যাওয়া। না ঢুকলে ক্রেমলিনের ভেতরে, না দেখলে লেনিনের শরীর, না দেখলে একটা মেট্রো স্টেশন। তোমাকে আসতেই হবে ফিরে আরেকবার মস্কোতে। এমনকি একটা রুশ দোকানেও ঢুকলে না। ওই যে চিলড্রেন্স ওয়ার্ল্ড বলে একবারই ভর্তি বিরাট ছোটদের দোকান, ওর ভেতরেও তো একবার ঢুকতে হতো। না, কোথাও ঢুকিনি। উড়নচাক্কির মতন বাস আমাকে হুশ করে উড়িয়ে নিয়ে ফেলছিল এখান থেকে ওখানে, এদোর থেকে ওদোরে। ছেলেবেলায় হাঁটু গেড়ে ফুটপাতে বসে কাচের চোঙ্গায় এক চোখ রেখে বোম্বাই কা জাহাজ দেখো, দিল্লি কা কুতুব দেখো মতন করেই মস্কো নগরী যা দেখলুম। একটা মজার ব্যাপার ঘটল বাসে ওঠার ঠিক আগে। হোটেল মেট্রোপোল থেকে আমাকে হেঁটে ইন ট্যুরিস্ট বাস টার্মিনালে যেতে হবে। বলশয় থিয়েটারের একদম গা ঘেঁষে রাস্তা। 2 বার মাটির নিচের সাবওয়ে দিয়ে বড় রাস্তা পার হতে হয়, আর একবার ওপর দিয়ে রাস্তা পেরোনোর কথা। বিরাট সাবওয়ে, কি চমৎকার ঝকঝকে পাথরের মেঝে, আলো ঝলমল সুরঙ্গ, মানুষের কি ভিড়। হঠাৎ দেখি এক দঙ্গল আশ্চর্য মেয়ে। বুঝতে অসুবিধা হয় না এরা সব জিপসি। লম্বা কালো চুল জট বাঁধা, পরনে নোংরা ছেঁড়া তালিমারা ঘাগরা, কয়েকজনের পায়ে ছেঁড়া চটি, আর কয়েকজনের পায়ে ভারী স্নো বুট, কাঁধে পুটলি বাঁধা ঝুড়ি ভরা মালপত্র। একটি জিপসি মেয়ে হঠাৎ কি মনে করে আমাকে ঘিরে ঘিরে নেচে নেচে অঙ্গভঙ্গি সহকারে গান গাইতে শুরু করে দিল। বেশ মিষ্টি গলায় সুন্দর সুরে গান। অন্যরা সঙ্গে সঙ্গে তালি দেয় আর হাসে। হাতে তারের বাজনাও আছে। কি ভাগ্যি বাজাচ্ছে না। আমার তো অসম্ভব অস্বস্তি হচ্ছে। কি করি, কোথায় পালাই? যথাসাধ্য দ্রুত পায়ে প্রায় ছুটে পালাতে থাকি। বেদেনীরাও ছুটতে থাকে। ভয়ে আমি ব্যাগটা আঁকড়ে ধরি। ওদের কিছু ভিক্ষে টিক্ষে চাইবার আছে তো মনে হয় না। আমাকে স্রেফ খ্যাপানোই উদ্দেশ্য। পরনের শাড়ি, কপালের টিপ সবকিছুই ছুঁয়ে ছুঁয়ে দেখতে চায়। হাঁটতে হাঁটতেই হঠাৎ ব্যাগটা কেড়ে নেবে না তো? কি জানি, বেদে বলে কথা।
বলতে গেলে আমাকে প্রায় ঘেরাও করে ফেলেছে বেদেনীরা। মুখের কাছে হাত নেড়ে নেড়ে গান গাইছে, যেন একটা অ্যাবসার্ড নাটক দেখছি। তথাৎ কেবল এই যে আমিও মঞ্চে এবং প্রধান ভূমিকায়। কি চায় এই মেয়েরা? কেন এমন বিরক্ত করছে আমাকে? যেন সেরানেট করা হচ্ছে। পথের লোকজন সবাই দেখছে, কেউ ওদের বারণ করছে না। সবাই অফিসে যাচ্ছে, ব্যস্তবাগীশ মূর্তি প্রত্যেকের। কেবল ওদেরই অনন্ত ফুর্তির সময় আছে। এবার আমি বেশ ভয় ভয় পাচ্ছি। ছুটতে ছুটতেই ওপার রাস্তায় উঠি। সিঁড়ি দিয়ে ওরাও ওঠে। রাস্তায় উঠেও ওরা কিন্তু আমার সঙ্গ ছাড়ে না। বড় রাস্তা দিয়েও সমানে পাল্লা দিয়ে ছুটতে থাকে, গান গেয়ে, হাততালি দিয়ে, জোরে হাসি মশকরা করতে করতে আমাকে পথচারী সকলের নজরে এনে। লজ্জায় মরমে মরে গিয়ে হঠাৎই রাস্তাটা এক দৌড়ে পার হয়ে যাই আমি। যদিও সেটা রাস্তা পার হবার জন্য নির্দিষ্ট জায়গা নয়, যদিও রাস্তায় ছুটন্ত তখন বহু গাড়ি, যদিও সেখানটা দিয়ে কেউই রাস্তা পেরুচ্ছে না, কিন্তু এই বেদেনীদের ঠাট্টা তামাশা আমাকে সত্যি সত্যি খেপিয়ে পাগল করে দিচ্ছে। গানের কথা তো কিছুই বুঝছি না। রাস্তার লোকেরা সবাই তাকিয়ে আমায় দেখছে। কি ভাবছে কে জানে? ভাবছে আমিও নিশ্চয়ই ওদের দলের। ওদের দেখেই বোঝা যায় অন্ন বস্ত্রের নিশ্চয়তা নেই। ছেঁড়া পোশাক দেখলুম এই একবারই মাত্র। ওরা ছাড়া মস্কো শহরে আমি আর কোনো গরিব দেখিনি। পথে মাতালও দেখিনি, ভিখিরি দেখিনি, পাগল দেখিনি, দেয়ালে বিজ্ঞাপন কি থুথু দেখিনি, পথে মিছিল কিংবা ঘেরাও দেখিনি। আমিই যা ঘেরাও হওয়া অবস্থায় মিছিল করে গরিব মানুষ পরিবৃত হয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল। শায়লা শুনে খুবই অবাক হলো। বলল, শহরে জিপসিদের তো ঢোকাই বারণ, ওরা বড্ড উৎপাত করে। শুনে আমার তক্ষুনি মন খারাপ হয়ে গেল। বারণ? ঠিক যেন বিশ্বাস হলো না কথাটা। এই সিদ্ধ সমাজতন্ত্রের দেশে কিনা গরিবদের রাজধানীতে প্রবেশ নিষেধ? তবে আর লাভ কি হলো? জিপসিদের বোধহয় আইন কানুনের আওতায় কিছুতেই ঢোকানো যায় না। তাই কি সরকারি পরাজয় স্বীকার? হাঙ্গেরিতে শুনেছিলুম জিপসিরা নিজেদের ভারত উদ্ভূত মনে করে। এ গান কি তবে স্বাগত সম্ভাষণ? স্বজাতীয় কে? বাস চলতেই শুরু হলো নগর দর্শন। প্রথমেই মস্ত একটা প্রাসাদোপম দীর্ঘ একতলা বাড়ি দেখিয়ে গাইড বললেন, এটা আগে ছিল জার এর আস্তাবল। এছাড়া এর ভেতরেই ঘোড়ায় চড়া শেখার স্কুলও ছিল। দেখালেন রাশিয়ার বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি, লেনিন লাইব্রেরি। দেখালেন মস্কো নদী আর তীরে ক্রেমলিন প্রাসাদের অসংখ্য ছোট বড় মাঝারি গির্জে, আর তাদের যত সোনালি রূপলি গম্বুজ। গির্জে ছাড়াও মিনার অনেক আছে। সেই সব মিনারের চূড়োয় ঝলসাচ্ছে জ্বলন্ত লাল তারা। খাঁটি সোনার গিল্টি করা ফ্রেমে বাঁধানো রুবির নক্ষত্র। তার ভেতরে বিজলিবাতি জ্বলে। এক একটার ওজন 1-1.5 টন। অত উঁচুতে থাকে বলে মনেই হয় না। ওরও আবার ওজন থাকতে পারে। ইভান দি টেরিবলের বিয়ে হয়েছিল যে গির্জে, সেটা যখন দেখাচ্ছিলেন, আমার চোখের উপর আইজেনস্টাইনের ছবিতে দেখা সেই দেয়াল জোড়া ইভানের বিশাল ছায়ামূর্তিটা যেন ভেসে উঠল। ক্রেমলিনের ভেতর নিয়ে যায় অন্য একটি বাস ট্রিপ। তাতে প্রাসাদের যত অস্ত্র শস্ত্র, রত্নালঙ্কার, রাজমুকুট, রাজপরিচ্ছদ, বর্ম, চর্ম সমস্ত দেখানো হয়। কিন্তু আমার তো সময় নেই। দুপুরটা হাতে রেখেছি মিউজিয়ামগুলোর জন্য। রেড স্কোয়ারে পৌঁছে সেই বহুরঙা বিশ্রী বাইজেন্টাইন ক্যাথিড্রালটা দেখেই চিনতে পারলুম। এই জয়স্তম্ভ বানিয়ে ইভান দ্য টেরিবল এর স্রষ্টাকে অন্ধ করে দিয়েছিলেন, যাতে সে এরকম দ্বিতীয় একটি গড়তে না পারে। অর্থাৎ এই তো সেই রেড স্কোয়ার। অনেক অনেক ছবি দেখা আছে। এদেশের যত মিছিল, যত শোভাযাত্রা সব এখানে হয়। লেনিনের মৌজোলিয়ামের পাশে দেখি অতি দীর্ঘ, অত্যাশ্চর্য, অন্তহীন একটি লাইন চলেছে। দর্শনার্থী যতদূর চোখ যায়। ব্যাপার কি? শুনলুম বিশ্বনাথ কি জগন্নাথ দর্শনের মতন গ্রামগঞ্জ থেকে প্রতিদিন রুশি মানুষরা দলে দলে দেখতে আসে লেনিনকে। সৌধের ভিতরে কাচের কফিনে লেনিনের সব দেহ এখনো সাজিয়ে রাখা আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে।
ছাদের ফুলদানিতে যেমন থাকে ফুল, কিন্তু লাইনে 4 ঘন্টা সময় লাগে কাছে পৌঁছতে। বিদেশিদের জন্য নাকি আলাদা 2 দিন ঠিক করা আছে। অবশ্য আজকে তার একটাও নয়। আশেপাশে আরো অনেক খ্যাতনামা লোকের সমাধি, ইউরি গ্যাগারিন ইত্যাদি। একসঙ্গে সবই দেখা যায়। লেনিন মৌজোলিয়াম আমার দেখা হলো না, যদিও আমাকে বলা হলো যে শাড়ি ও পাসপোর্ট ও টিকিট দেখিয়ে অনুরোধ করলে পুলিশ লাইন ডিঙোতে দেবে। আমার সাহস হলো না। পরে এক ভারতীয় ছাত্র দেখি তাই করেই দেখে এলো। প্রতি ঘন্টায় এখানে প্রহরী বদল হয়। ক্রেমলিনের বড় ঘড়িটায় যখন ঘণ্টি বাজে ঢং ঢং, সেটার শব্দ বিগ বেনের মতো গম্ভীর, মস্কো রেডিওতে শোনা যায়। কিন্তু আমাদের যে বাসে ফিরে যেতে হবে 11:05, অতএব প্রহরী বদলও দেখা হবে না। আমাদের ছেড়ে দেওয়া হয়েছে রেড স্কোয়ারে বেড়াতে আর ফটো তুলতে। ওহ, একটা আইসক্রিমওয়ালা নেই, একটা চায়ের দোকান নেই, চেস্টনাট কি চিনেবাদামওয়ালা কিছুই নেই। পৃথিবীর আর কোনো শহরে এমনতর একটা পাবলিক ভ্রমণের জায়গায় একটাও খাবার জিনিস বিক্রি হচ্ছে না, এ যেন ভাবাই যায় না। কত লোক এসেছে বেড়াচ্ছে, সবাই ভাব গম্ভীর, নিখাকি। আমার তেষ্টা পেয়েছিল খুব, জল টল নেই, কোকাকোলার তো প্রশ্নই নেই। 11:05 গুটি গুটি করে গিয়ে বাসে উঠে বসি। রেড স্কোয়ার এই মুহূর্তে বাসের জঙ্গল। অন্তত 100খানেক বাস এসেছে ঠিক আমাদের মতন। আমাদের তার নম্বর খুঁজে খুঁজে দেখে তবে বেরুলো। এবার উঠতে পারি। সবাই উঠে পড়েছি, বাস কিন্তু আর ছাড়েও না। কে? না, একজন কেউ আসেননি, গুনতিতে মিলছে না। তিনি কে? কে কে মনেই পড়ে না যেন। আন্দাজেই শেষটা ড্রাইভার তাকে খুঁজতে গেলেন, আর গাইড বেচারি নেমে ঠায় বাইরে রোদে দাঁড়িয়ে রইলেন, দিগ্ভ্রান্ত পথিকে শুকতারা হয়ে। অবশেষে হেলতে দুলতে হারানো যাত্রী ফিরে এলেন। দুগালে 3টে করে ট্রাইবাল মার্ক ক্ষতচিহ্ন। কাঁচা সুটবুট পরা এক মধ্যবয়স্ক আফ্রিকান ভদ্রলোক। এখানে হার্ট সার্জনদের একটা সভা হয়ে গেল সম্প্রতি। উনি তাতেই যোগ দিতে এসেছেন বললেন আফ্রিকা থেকে। হারিয়ে গিয়েছিলেন বুঝি? উদ্বিগ্ন হয়ে গাইড প্রশ্ন করে। ধুর, হারাবো কেন? সগর্বে উত্তর দেন তিনি। আমি তো চেঞ্জিং অব দ্য গার্ডস দেখছিলাম 11টা থেকে। সে কি? বাস শুদ্ধ চমৎকৃত। 11:05 তো আমাদের ফেরার কথা ছিল বাসে, ওটা তো 11টায় শুরু হবার কথা। তাতে কি, আমি দেখব না বুঝি? মাত্র 5 মিনিটের জন্য। আবার কবে আসা হবে এ দেশে? উনিই 11:05 করে খুব খারাপ টাইমিং করেছেন। চেঞ্জিংটা দেখানোই উচিত ছিল। যুক্তি যতই শুদ্ধ হোক, কর্মটি হয়েছে অসামাজিক। যাত্রীরা সবাই মুখ চাওয়াচাওয়ি করলেন, আমিও লজ্জা পেলুম। এতক্ষণ একজনকে দাঁড় করিয়ে রাখার মধ্যে যে স্বার্থকেন্দ্রিক অসৌজন্য আছে, সেটা ভদ্রলোকের মোটে খেয়ালই হয়নি। কালো মানুষ বলেই আমার আরো লজ্জা করল। জাত ভাই। এরপর কখনো দেখছি ইস্টভেস্তিয়া অফিসের বাড়ি, কখনো প্রাভদা অফিসের জানলা, কখনো জু গার্ডেনের পাঁচিল। এই বুঝি পুশকিন স্কোয়ারে দেখলুম বিরাট পুশকিন দাঁড়িয়ে আছেন বেশ কবি কবি ভঙ্গিতে। আর ওই যে দেখ দেখ চলে গেল। মায়াকস্কি স্কোয়ারে 2 পকেটে হাত গুজে উদ্ধত হয়ে দাঁড়ান মায়াকস্কি। রাস্তাগুলোরই বা নাম কি? সব চেনা নাম। গোর্কি স্ট্রিট মস্কোর সবচেয়ে জরুরি রাস্তা। সেখানে গোর্কির স্মৃতিস্তম্ভ আছে। যেতে যেতে ছোটখাটো একটা বাড়ি দেখিয়ে গাইড বললেন, ফিওডোরভ, রুশ দেশের প্রথম পুস্তক মুদ্রকের বাড়ি এটা। 16 শতাব্দীর লোক। এখানেই পুরনো শহরের প্রাকার। এর নামেও একটা স্মৃতিসৌধ আছে। মস্কো শহর কলকাতা নয়, বরং লন্ডনের কি বারাণসীর মতো। মধ্যযুগের গোড়ার ইতিহাস থেকে 11 শতক থেকেই এই শহরের গল্প শুরু। খুব পুরনো শহর এটা রুশ দেশের। বাইরে থেকেই দেখা হলো বিশাল চাইকফস্কি কনসার্ট হল। এক ফাঁকে কখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন চাইকফস্কির বাড়ি, শালিয়াপিনের বাড়িও। বিশাল প্ল্যানেটেরিয়ামের রূপরি গম্বুজটি একবার দেখিয়েই ওপাশে একটা ছোট্ট লাল টুকটুকে দোতলা বাড়ি দেখালেন গাইড। এই যে
প্রখ্যাত সাহিত্যিক চেখভের বাড়ি এখন হয়েছে চেখভ জাদুঘর। মনে মনে তক্ষুনি নোট করে ফেললুম, আসতে হবে দুপুরবেলায়। হঠাৎ এক ঘনসবুজ পার্কের এক কোণে দেখি মস্ত একটি মূর্তি। ওকে, টলস্টয় না? হ্যাঁ, টলস্টয় তো বসে আছেন বলে মনে হচ্ছে। প্রায় সেই জুপিটারের মূর্তির মতন বিপুল দায়িত্বভারে মাথা একটু নত, দাড়ি ভরা মুখে চোখে দৈব আত্মবিশ্বাস। পা ছড়িয়ে সিংহাসনে বসে আছেন। তবে জুপিটার সাদা, টলস্টয় কালো। আর জুপিটারের মূর্তি মানুষ মাপের, যতদূর মনে পড়ছে। ইনি অতিকায়। মনে হচ্ছে একটাই পাথর কুদে তৈরি মনোলিথ। এর কাছাকাছি আছে মহান লেখক টলস্টয়ের স্মৃতিসৌধ, মহিলা বললেন। ১৯ বছর টলস্টয় যে বাসগৃহে ছিলেন মস্কোতে, সেই বাড়ি এখন টলস্টয় মিউজিয়ামে পরিণত। ২১ নম্বর বাড়ি লিও টলস্টয় স্ট্রিট। খাতায় টুকে নেই, আরেকটাও প্রতিজ্ঞা করি দুপুরে আসব। হঠাৎ শুনি মহিলা বলছেন এখানে কবরস্থ আছেন বিখ্যাত সব লেখকেরা, চেখভ, গোগোল। কই কই, নামবো, নামতে চাই। উহুঁ, নামা হবে না। ও গোরস্থান চাবি দেওয়া, সরকারি অনুমতিপত্র বিনা প্রবেশ নিষিদ্ধ। গাইড নিষেধে মাথা নাড়েন। বাইরে থেকে উঁচু গারদের মতো পাঁচিল আর লৌহ কপাটের গেট ছাড়া কিছু দেখা যায় না। একটু খেদোক্তি বেরিয়ে যায় ঠোঁট থেকে। কবরেও অনুমতি, পাহারা, চাবি? বারে, চাবি চাই না? কবর বলে কি চুরি ডাকাতি কিছু কম? কেন, মনে নেই চার্লি চ্যাপলিনের শবদেহ নিয়ে কি হয়েছিল? আমরা তাই সাবধান থাকি আগে থেকে। তা বটে, চুপ করে যাই। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। পারির কথা মনে পড়ে, মনে পড়ে লন্ডনের কথা। প্রসিদ্ধ মানুষের কবরখানা সব যেখানে জনসাধারণের জন্য খোলা। বাস থামে এসে নানারিতে। পঞ্চদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত বড় ঘরের মেয়ে বা যদি কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তেন, তাদের ঠাঁই হতো শেষ পর্যন্ত এইখানে, এই মধ্যযুগীয় সন্ন্যাসিনীদের মঠে। এখানে গাইড নামতে দিলেন যাত্রীদের। যাও বাছারা, ছবি তোলো গিয়ে। যাক, এখানে একজন আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে। সবাই আইসক্রিম খেতে খেতে সিটে ফেরে। আজ জুলাই ৩১। এবার বড্ড গরম। এই মস্কো নগরও গরমে খইফোঁটা, কাঠফাটা। অথচ শীতকালে এরই মূর্তি হয় প্রায় উত্তর মেরুর মতন। মস্কো বিশ্ববিদ্যালয় আর লেনিন হিলস দেখতে যাবার পথেই পড়ল অলিম্পিক স্টেডিয়াম গুচ্ছ। তারপর অনেকগুলি মঞ্চ, মাঠ, সুইমিং পুল, স্কোরবোর্ড। স্টেডিয়াম কি একটা? সগৌরবে দেখালেন গাইড। দেখেই আমার মনে হয় আমাদের দিল্লিতেও তৈরি হচ্ছে এখন এশিয়াডের স্টেডিয়াম গুচ্ছ। পরে বিদেশি ট্যুরিস্টদের ঠিক এমনি করেই সগৌরবে দেখানো হবে। অলিম্পিক স্টেডিয়ামের পরের দৃশ্য মস্কো বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে এখানে যাদবপুর থেকে আমার বিভাগে ৩ জন ছাত্রী পড়তে এসেছে ৫ বছরের জন্য। সময় নেই যে তাদের একটু খোঁজ নিয়ে যাব। কত ভালো লাগতো সে মেয়েদের সঙ্গে যদি ৫ মিনিটও দেখা হতো। নেহাত ছেলে মানুষ সব। স্কলারশিপ পেয়ে বিএ সেকেন্ড ইয়ারেই চলে এসেছে। বয়স কারো ২০-২১-এর বেশি হবে না। কিন্তু সময় আর হলো না। বাস থামল মাত্র ১০ মিনিট, অনেক দূরে, এবং ফেরত চলল সব এগে। ইউনিভার্সিটির বাড়ির পাঁচিলের ভেতর ঢোকাই হলো না। তার বাগবাগিচায় ঘুরে বেড়ানোই সার। হায় রে, না, এ দেখায় সুখ নেই, এ জানায় সার নেই, এ প্রেমের মর্ম নেই। আমি বহুদিন হলো কোথাও এমন ট্যুরিস্ট হয়ে যাই না। যদিও পায়ে চাকা বাঁধা আছে, এই একটি বিষয়ে লক্ষ্মীর সঙ্গে মিল। ঘুরে বেড়াই, কিন্তু কিছু না কিছু কাজে। বেড়ানোর জন্যই বেড়ানোর অভিজ্ঞতা অনেক কাল হয়নি। বছর ৬ আগে একবার ভিয়েনার এক দুপুরে এমনি একা একা বাস ট্রিপ নিয়েছিলুম। প্রাসাদ শহর ভিয়েনার প্রাসাদগুলি ঘুরে দেখব বলে। আর সন্ধ্যায় গিয়েছিলুম অপেরায়, একা। তারপর এই সন্ধেবেলা বলশয় থিয়েটারে নাও যদি টিকিট পাই, অন্য যে কোনো একটা থিয়েটার দেখার খুব ইচ্ছে ছিল। মস্কোতে থিয়েটার ধনীজন বিনোদনের মাধ্যম নয়,
টিকিট সস্তা, সবার ক্ষমতার মধ্যে। আর সিনেমার টিকিট তো একটা আইসক্রিমের কোণের সমান। 1 রুবল থেকে মাত্র 3.5 রুবল পর্যন্ত থিয়েটারের টিকিট। আর সিনেমার টিকিট দিনের বেলায় গেলে 25টি কোপেক, রাত্রে যেতে হলে 30 থেকে 70 কোপেক পর্যন্ত। এমন সাংস্কৃতিক সুযোগ ফ্রান্সে নেই, ইংল্যান্ডে নেই, আমেরিকায় নেই। ইংল্যান্ডে থিয়েটারের টিকিট 3-4 থেকে 15-16 পাউন্ডেও উঠতে পারে। সিনেমার টিকিটও পিকাডিলি অঞ্চল হলে 34 পাউন্ডের কমে নেই। নিউ ইয়র্কের ব্রডওয়েতে এই সেদিন লিভ উলম্যানের অভিনীত নতুন নাটক ইবসেনের গোস্টস এর টিকিট কাটতে চেয়ে শুনলুম $20 তলায় কোনো সিটি বাকি নেই, তাও বুক করতে হবে অগ্রিম। এখন তো 70-75 কোনো ব্যাপার নয় ব্রডওয়েতে। গোস্টস আর দেখা হলো না। তেমনি লন্ডনে এলিজাবেথ টেইলরের লিটল ফক্সেস থিয়েটার চলছে অনেকদিন ধরেই। দেখতে হলে 8 পাউন্ডের কমে সিট নেই। অথচ মাত্র 4 বছর আগেও 3 পাউন্ডের টিকিটে ইনগ্রিড বার্গম্যানের নাটক দেখেছি। আরও কিছু আগে 1.5 পাউন্ডে অনায়াসেই মঞ্চে দেখেছি লরেন্স অলিভিয়ের, জন গিলগুর, অ্যালেক গিনেস, রেক্স হ্যারিসন, মাইকেল রেডগ্রেভদের। ইংল্যান্ডে এখন থিয়েটার খুব খরচ সাপেক্ষ বিলাস। কিন্তু হবে না, কেননা সময় নেই থিয়েটার দেখবার। তার চেয়ে যতগুলো পারি মিউজিয়াম দেখে যাই। না, ছবি দেখা নয়, তার জন্য বহু সুযোগ পেয়েছি জীবনে। ইউরোপ আমেরিকার প্রসিদ্ধতম জাদুঘরে দিনের পর দিন হেঁটে হেঁটে পা ব্যথা করে ফেলে পশ্চিমের শিল্পকলার সঙ্গে পরিচিত হয়েছি। এখানে দেখব অন্য তীর্থস্থান, দেখব টলস্টয়ের বাড়ি, গোর্কির খাতা, চেকোভের ঘর আর দস্তয়েভস্কি। আরে সত্যিই তো, এত লেখকের নাম শুনছি, কই এত প্রিয় দস্তয়েভস্কির নাম তো একবারও কানে এলো না। এখানে দস্তয়েভস্কির নামে তো কোনো রাস্তা বা স্কোয়ারও চোখে পড়ল না, কিংবা তুর্গেনিভের নামে। কেবলই দেখি গোর্কি, পুশকিন আর টলস্টয়, বড় জোর চেখভ, এমনকি মায়াকভস্কিও আছেন। দস্তয়েভস্কির মিউজিয়ামটা কোথায় বলুন তো? চমকে উঠলেন গাইড। দস্তয়েভস্কি? কি জানি, আমি জানি না। কেন, আপনাদের কাছে কোনো ছাপা গাইড বই নেই? দেখে বলুন না। মহিলা ছোট্ট একটা পকেট ডায়েরির মতো বের করলেন হ্যান্ডব্যাগ খুলে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাথা দুলিয়ে দুঃখ প্রকাশ করলেন। নেই, কিন্তু লেখা দেখছি না তো। এই শহরে বোধহয় কিছুই নেই। বোধ হয় কেন, বোধ হবে কেন? নিশ্চিত কেন নও? এই তো তোমার শহর, এই তো তোমার কাজ। দস্তয়েভস্কির নামকরণই বারণ ছিল বহুদিন। এখন তো শুনছি নাকি নিষেধ উঠে গেছে। এবার তো গাইড বইতে ঠাঁই পাওয়া উচিত দস্তয়েভস্কি ঠাকুরের। আপনি দস্তয়েভস্কি লেখা পড়েছেন? গাইড বিব্রত মুখে হেসে বললেন, সবাই পড়েছে। তারপরে ব্যক্ত গলায় ঘোষণা করলেন, আমাদের যাত্রার এখানেই সমাপ্তি। বেলা গড়িয়ে দুপুর হতে চলেছে। কার্ল মার্কসের মূর্তির সামনে এনে ছেড়ে দিল আমাদের। সেখানে লেখা আছে, ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড ইউনাইট। বাস ট্রিপ খতম। আমরা এখন জনগণ, আমরা এবার মুক্ত। 1 কাপ কফি আর 1খানা স্যান্ডউইচের খুবই প্রয়োজন হয়ে পড়েছে আমার। ও ব্যাপারটা সেরেই ছুটতে হবে পরের পর 4 জায়গায়। হোটেল পাড়াতেই আছি। লেনিন মিউজিয়াম 1, তারপর টলস্টয় মিউজিয়াম 2, ওটা 5টায় বন্ধ হয়। তারপর 3, গোর্কি মিউজিয়াম, ওটা 6টায় বন্ধ। তারপর 4, চেকভ মিউজিয়াম, ওটা আজ 9টা অবধি খোলা। আমাকে প্লেনে তুলতে সরকারি গাড়ি আসবে রাত 10:30টায়। অনেক সময় আছে। মুশকিল ভাষা জানি না বলে, কিন্তু ভাবনা কি, বসুধৈব যাদের কুটুম্ব, সেই সুভাষদা গীতাদির বন্ধু রাজা আর শায়লা আছেন মস্কোতে। হোটেল ইউক্রাইনের উল্টা দিকে তাদের বাসা। তারাই কাল রাতে দারুণ ডিনার খাইয়েছেন আমাকে। শায়লা বলেছে 3টের সময় অফিস ফেরত এসে আমাকে নিয়ে যাবে জাদুঘরে। ততক্ষণ পাড়ারটাই, মানে লেনিনটা তো দেখে রাখি, আর ঘুরে ফিরে দেখে রাখি বলশয় থিয়েটারের মতো বাড়িটা। লেনিন মিউজিয়ামের সবকিছু বর্ণনা রুশ ভাষায়, মাঝে মাঝে ছোট একটু ইংরেজিতে ক্ষুদ্র বিজ্ঞপ্তি সাটা আছে।
তা থেকেই যা বুঝতে পারো বুঝে নাও। লেনিনের বইয়ের অনুবাদের মধ্যে হিন্দি বাংলা বই দেখে আহ্লাদ হলো যৎকিঞ্চিৎ। কেবল নিচের তলাটি ঘুরে ঘুরে দেখে কফি স্যান্ডউইচের খোঁজে ইনটুরিস্টের হোটেলে যাই। পথে না পড়ল কোনো ছোট রেস্তোরাঁ, না একটা কাফে বা ক্যাফেটেরিয়া জাতীয় দোকানপাট, কিছুই নেই। ইনটুরিস্টের 20 তলায় একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে। সেখানেই কফি খেতে গিয়ে লিডস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জন হ্যারিস বা হ্যারিসন, ঠিক করতে পারেনি নামটা, তার সঙ্গে আলাপ হলো। চমৎকার মানুষ। একসঙ্গে লাঞ্চটা বেশ কাটল। ইংরেজিতে গল্প করে মনে হলো, আহা, যেন মাতৃভাষায় আরাম পাচ্ছি। অথচ এমনিতে তো তা মনে হয় না। রুশ ভাষার পরিপ্রেক্ষিতেই ইংরেজিকে এতটা 7 জন্মের প্রিয়া জাতীয় লাগছে। শায়লা এসে পড়ল দেখতে দেখতে, ট্যাক্সি নিয়ে। এবারে যাত্রা খোদ টলস্টয়ের বাড়িতে। চলো লেভ টলস্টয় রাস্তা, 21 নাম্বার। পথে যেতে যেতে শ্রীডাঙ্গের ছোট্ট মেয়ে, রুশ সাহিত্যে পারদর্শিনী শায়লা আমাকে সান্ত্বনা দিচ্ছিল। হতে পারে ঝাঁকি দর্শন, তবু কিছুই যে দেখা হয়নি, যাত্রা একেবারে মূল্যহীন এমন তো নয়। এই তো এক ঝাঁক বিদেশি তোমার মতোই দেখলেন। একেবারে না দেখার চেয়ে তো এই দেখাটা ঢের ভালো। হঠাৎ খেয়াল হলো, তাই তো, আমি কোথায়, কি করছি? আমি মস্কোর রাস্তা দিয়ে সশরীরে ছুটে যাচ্ছি টলস্টয়ের বাড়ির দিকে। এক্ষুনি গিয়ে নামব। কোথায়? না, টলস্টয়ের ঠিকানায়। ভাবতেই সারা গায়ে কাটা দিল, আর তক্ষুনি বুঝলুম, হ্যাঁ, আশা সার্থক। টলস্টয়ের বাড়ি বেড়ানোর গল্প আরেকদিন লিখতে হবে, পুরো 1 দিন ধরে। আর গোর্কি মিউজিয়ামও তাই। যেন দুজনের সঙ্গে চেনা হলো ভাগ্যিস। গেলুম মস্কো,